বছর হালাল ইনভেস্টমেন্ট ওনাদের থেকে অলমোস্ট 1 কোটি টাকা নিয়েছে। এই ফান্ড নেওয়ার আগে আগে নিশ্চিত হবেন যে আমি কি জন্য ফান্ডটা দরকার। ইসলামে কিন্তু কয়েক ক্যাটাগরি ইনভেস্টমেন্ট আছে। আমরা জানি যে মুদারাবা, মুশারাকা এবং মুরাবাহা। তো আপনি কোন ক্যাটাগরিতে নিতে চাচ্ছেন? এরপরে দেশীয় কিছু নিয়ম কানুন আছে, আপনার ব্যবসার কিছু নিয়ম কানুন আছে। আপনি কি খণ্ডকালীন চাচ্ছেন নাকি পার্মানেন্টলি তাকে আসলে একটা ইকুইটি দিতে চাচ্ছেন? আমরা যেমন বিজনেস শিখি না, বিজনেসের ক্যালকুলেশন শেখাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ট্যাক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, মানে আমাদের একটা ধারণা হচ্ছে মানে আমি যত ইনকাম করব ট্যাক্স বেশি বেশি আসবে এরকম কিছু না। আমাদের এই প্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজনেস করতে গেলে যখন বিজনেসটা আসলে স্টার্ট করি তখন হয়তো বিনিয়োগের প্রয়োজন হয় না, যেটা আমরা ইনভেস্টমেন্ট বলি। কিন্তু যখন ওটাকে স্কেল করতে যাই তখন অনেক বেশি প্রয়োজন হয় বিনিয়োগের। তো উদ্যোক্তাদের থেকে আমরা একটা অনেক কমন প্রশ্ন পাই যে ভাইয়া আমি তো ব্যবসাটা বড় করতে চাই, বিনিয়োগটা পাবো কিভাবে? আবার অনেকের এই চ্যালেঞ্জেসও দেখছি যে তারা বিনিয়োগ নিয়েছে ঠিকই, বাট তারা ওটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারে নাই। পরে দেখা যায় কি যে টাকা দিতে পারে না ঠিক মতো, রিলেশনশিপ নষ্ট হয়, ব্যবসার রেপুটেশন নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে উদ্যোক্তাদের সাথে এই জিনিসটাকে আমরা শেয়ার করি, যারা কিনা ইনভেস্টমেন্ট নিয়েছে এবং যারা কিনা ইনভেস্টমেন্ট দিয়েছে। এখানে দুই পক্ষই আছে, যিনি ইনভেস্টমেন্ট দিচ্ছেন এবং যারা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেছেন এবং তাদের ব্যবসাকে অনেক বড় করেছেন। তো এই প্যানেল ডিসকাশনে আমরা কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলোর উত্তর তারা দিবেন এবং এরপরে আপনাদের থেকেও আমরা কয়েকটা প্রশ্ন নিব। এটা একটা ইন্টারেক্টিভ হবে, ডিসকাশন হবে এবং সবাই যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে আমরা কিছু প্রশ্ন এখান থেকে পাবো আলোচনা থেকে। সেই প্রশ্নগুলো করলে আপনারা আরো অনেক বেনিফিটেড হতে পারবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই প্যানেলটাকে, এই প্যানেলের আলোচনাটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং নোট ডাউন করবেন। আমাদের এই প্যানেলের টপিকটা হচ্ছে ব্যবসা বড় করার জন্য বিনিয়োগ কতটুকু গুরুত্বপূর্ণ। শুরুতেই যদি আমি আসলে একটু কোশ্চেন করি বা আমার যেটা জানার ইচ্ছে আসলে, যে ব্যবসাটা যে আমি বড় করব, এই বড় করার জন্য বিনিয়োগটা আসলেই কতটুকু প্রয়োজন বা কখন আসলে আমার বিনিয়োগটা নেওয়া প্রয়োজন। এখন প্রয়োজন বোধটা আসলে আমি কখন ফিল করা উচিত, এটার তো একটা মাপকাঠি থাকবে যে এখন আমার আসলে নেওয়া প্রয়োজন। তো ওই সময়টা কখন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে যখন ব্যবসা বড় করতে চাই, আমার মনে করি যে আমরা হয়তো এখন ইনভেস্টমেন্ট নিয়ে নিলে আমি ব্যবসা খুব দ্রুত বড় করে ফেলতে পারবো। ব্যাপারটা সেই রকম না। ইনভেস্টমেন্ট পাওয়ার একটা যোগ্যতা আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজ করার একটা যোগ্যতা আছে, এটা সময় আছে। আমি যখন ব্যবসাটা করছি, আমি যখন ফিল করবো যে আমার ব্যবসাটা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, কাস্টমারের চাহিদা যে পরিমাণ পণ্য আমি দিতে পারতেছি, আরো বেশি চাহিদা হচ্ছে, কিন্তু আমি টাকার অভাবে মিটাইতে পারতেছি। মনে করি আমি এখন যে মধু নিয়ে কাজ করে, মধুর এক্সাম্পল দিই, আমি এখন 1 মণ মধু বিক্রি করি, আমার ক্যাপাসিটি বা আমার মূলধন হচ্ছে 1 মণ টাকা, কিন্তু আমি দেখতেছি আমার চাহিদা 3 মণ, মানে আমি চাইলে 3 মণ মধু বিক্রি করার ক্যাপাসিটি আমার আছে, কিন্তু আমার 3 মণ টাকা কেনার বা ইনভেস্ট করার বা স্টোর করার টাকা আমার কাছে নাই। এইটা হচ্ছে টাইম ফর ইনভেস্টমেন্ট, 1 নম্বর। 2 নাম্বার হচ্ছে আমি যখন ইনভেস্টমেন্ট নিতে চাইবো আমার সে যোগ্যতা আছে কিনা, অর্থাৎ আমি ইনভেস্টমেন্ট নিচ্ছি, যে আমার কাছে ইনভেস্ট করবে তাকে আমার নির্দিষ্ট সময় পর প্রফিট বুঝাই দিতে হবে, এবং সেটা এমন ভাবে যাতে তারও কিছু থাকে আমারও কিছু থাকে। এখন আমরা এমন ভাবে নেওয়ার চেষ্টা করি যে মনে করি টাকা হয়ে গেল, অনেক বড় কিছু করে ফেলছি, কিংবা টাকাটা নিয়ে প্রথমে ওভার ফাইন্যান্সিং হয়ে যায়। ওভার ফাইন্যান্সিং ইম্পর্টেন্ট, পরবর্তী আলোচনা আসবে ইনশাল্লাহ। এটা যাতে না হয়। প্রথম পয়েন্ট হচ্ছে দুটো। এক, আমি আমার চাহিদা অনুযায়ী আমার ইনভেস্টমেন্টের টাকা দিয়ে পোষাইতে পারতেছি না, তখন ইনভেস্টমেন্ট নেব। 2, এমন টাকা নিব না যেটা আমার জন্য বার্ডেন হয়ে যায়। ধন্যবাদ। বেশ, ওকে। আমরা তো এখন বুঝতে পারলাম যে আসলে কখন আমাদের আসলে বিনিয়োগটা নেওয়া প্রয়োজন বোধ করবো বা নেওয়াটা উচিত। কারণ অনেক সময় আমরা ভুল ডিসিশন, যে হয়তো আমার ব্যবসার বিনিয়োগ নেওয়া প্রয়োজন নাই, আমার রোলিং মানি দিয়ে আমি পারি, কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা বিনিয়োগ তো পাচ্ছি বা এলিজিবল হচ্ছে বা কেউ দিচ্ছে, আমি নিয়ে নিই। তখন দেখা যায় যে আসলে ওইটা মিস ইউটিলাইজ হয় বা ওইটা আসলে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করা হয় না। তো এখন এই যে ইউটিলাইজ, যদি আমরা চিন্তা করি যে আমি টাকাটাকে আসলে ঠিকভাবে ব্যবহার করব,
এই ব্যবহার করার জন্য কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল একটা নলেজ লাগে এবং টাকা পয়সার যে জ্ঞান যেটা, এবং বাংলাদেশে কিন্তু টাকা পয়সা নিয়ে মানুষজন কথা বলতে তেমন একটা কমফোর্ট ফিল করে না যে আমি এত প্রফিট করছি বা এত ইনভেস্টমেন্ট পাইছি, যেটা স্টার্ট আপে হয়, যে স্টার্ট আপে তারা খুব ঢাকঢোল পিটায় বলে, বাট এসিমিরা কিন্তু খুব এটাতে বলতে আনকমফোর্ট ফিল করে। তো এই যে ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল যে নলেজটা, এই নলেজটা আসলে কতটুকু গ্যাদার করা প্রয়োজন বা কিরকম ভাবে তারা এই নলেজটা পেতে পারে, যে আমি টাকাটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারি? ফার্স্ট অফ অল ফাইন্যান্সিয়াল নলেজ মানে খুবই ইম্পর্টেন্ট। একটা মানে এত টাকার ফেরত দেওয়ার বা টাকাটা ইউটিলাইজ করার ব্যাপারে অফকোর্স এখানে আমি আসতেছি, বাট সবার প্রথম যে রিজনটা যে আমি তো যে ব্যবসাটা করছি এটা ব্যবসার হক তো আমাকে বুঝাই দিতে হবে আল্লাহর জন্য, মানে আমার তো ইসলাম ধর্ম ফলো করে মানে এই ব্যবসাটাতে আসছি, রাইট? সো সেই ব্যবসার হকটা, সেই টাকার হকটা বুঝাই দিতে হবে। এই জন্য মানে টাকা নেই বা না নেই, ফাইন্যান্সিয়াল নলেজ শুরুতেই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আসি যে টাকা নেওয়ার পরবর্তীতে মানে কি বিষয়টা, যে ইম্পর্টেন্সটা। সো যখন আমি টাকা নিচ্ছি, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি শেয়ার করি, অনেক ব্যবসায়ী দেখেছি যে তারা খুব সুন্দর করে ডকুমেন্টস মেনটেন করছে যে যেই টাকাটা তারা নিয়েছে সেটার সাথে তাদের পার্সোনাল ফাইন্যান্সটা আলাদা করে রাখছে। কিন্তু যারা স্ট্রাগল করে তারা দেখেছি যে তারা তাদের পার্সোনাল খরচ এবং তাদের ব্যবসায়িক খরচ গুলায় ফেলে। তার হয়তো কোনো একটা খরচের প্রয়োজন হলো, ব্যবসা থেকে বের করে নিয়েছে, পরবর্তীতে সে বুঝতে পারে না যে হ্যাঁ আমার ব্যবসাটা এখন বড় হচ্ছে না কেন। সো এইখানে এরকম একটা জায়গায় ফাইন্যান্সিয়াল লিটারেসিটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যে আমি জাস্ট অপরচুনিটি দেখলেই কি ব্যবসায় বড় করে ফেলবো নাকি, যে আমার এখন এক জায়গায় মার্কেট আছে, আমি 3 জনকে বাকিতে সাপ্লাই দিচ্ছি, হঠাৎ করে দেখলাম যে একটা বড় অর্ডার আসছে যেখানে আমি বাকি সাপ্লাই দিলে মানে টাকা পাবো নাকি পাবো না সেটার একটা আছে, মানে আনসার্টেনটি আছে। তো তখন এই ডিসিশনটা নেওয়া যে কতটুকু দিলে আমার ব্যবসা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে না, যে আমি যদি টাকাটা না পাই আমি হয়তো আর দাঁড়াইতেই পারবো না, ঘুরে দাঁড়াতে পারবো না। তো এরকম মাল্টিপল পয়েন্টস আমরা দেখেছি যেখানে হচ্ছে ব্যবসায়িক নলেজটা ইম্পর্টেন্ট। সো এইটা আমরা সবসময় সাজেস্ট করে থাকি যে আপনারা অবশ্যই মানে যে বিজনেস গুলো দেখেছি যে এরকম স্ট্রাগল করে তাদেরকে সাজেস্ট করি যে আপনারা অবশ্যই একজন মেন্টর রাখবেন যে ব্যবসাতে ভালো করছে, বা আপনাদের এরকম গ্রুপ রাখবেন, কমিউনিটি রাখবেন যাদের সাথে আলাপ করতে পারছেন। তো আমি শিওর কমি উদ্যোক্তা এই ধরনের একটা প্ল্যাটফর্ম, এখানে সেই সব সুবিধাটা আপনারা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যদি অ্যাড করতে চান কিছু রিয়েল এক্সাম্পল দিই, যেহেতু আসলে আমরা বিনিয়োগ নিয়েই আসলে বড় হয়েছি। বিলিভার্স সাইনের শুরুতে আসলে আমাদের ইনভেস্টমেন্টটা ছিল খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট, 5 ডিজিট অ্যামাউন্ট বলা যেতে পারে, 10,000 টাকার মতো। সো আমরা যখন শুরু করি তখন আসলে স্কেলিং এর চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল না। আপনার ইনভেস্টমেন্ট নেওয়ার প্রয়োজনীয়তা তখন হবে যখন আপনি স্কেলিং এর চিন্তা করবেন। আপনি যদি গতানুগতিক ধারা চিন্তা করেন সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না যে আপনার আসলে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট আপনার ক্যাপিটালের মতো ইনজেক্ট করার দরকার আছে। সো ইনভেস্টমেন্ট শুধুমাত্র তখনই প্রয়োজন যখন আপনি স্কেলিং এর চিন্তা করবেন। আর আরেকটা ক্ষেত্রে প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে আপনার পক্ষে আর বিজনেস রান করা পসিবল হচ্ছে না, আপনি লস খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছেন যে বন্ধ করে দিতে হবে, বাট আপনার বিজনেসটা সম্ভাবনাময় ছিল। এই দুইটা ক্ষেত্রে। সো সেকেন্ড যেটা বললাম এটা আসলে খুবই রেয়ার কেস, বাংলাদেশের প্রেক্ষিতে ইনভেস্টমেন্ট করতে চায় না যদি আপনার টেক স্টার্ট আপ না হয় বা ওই রকম আইটি রিলেটেড কিছু না হয়। সেক্ষেত্রে আসলে আমাদের যে টাইপের বিজনেস, এই টাইপের বিজনেস গুলোতে লসের মধ্যে পড়লে করতে চায় না। সো আমরা আসলে শুরুর দিক থেকে আমরা স্কেলিং এর দিকে ফোকাস ছিলাম না, যে কারণে ওইভাবে আমরা প্রথমে ফিগার আউট করতে পারি না যে এক্স্যাক্টলি আমাদের কি পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন। তো ওই সময় আমরা খণ্ডকালীন কিছু ইনভেস্টমেন্ট নিতাম। পলিসিগুলো সব ক্ষেত্রে সঠিক ছিল এটা বলবো না, তো কিছু ভুল ছিল, আস্তে আস্তে পথ চলতে চলতে আসলে শিখেছি। বাট আমি যেটা মনে করি পার্সোনালি আফটার 5 ইয়ার্স, 5 বছর ধরে বিজনেস পরিচালনার পরে, যে আসলে এই জিনিসগুলো আমাদের শিখে তারপরে মানুষের কাছ থেকে টাকা নেওয়া উচিত। এবং আমি যখন একজনের কাছ থেকে টাকা নিব, এই টাকাটাকে আসলে ইনভেস্টমেন্ট যদিও, বাট এটা আমার একটা লাইবিলিটিস, এটা আমাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, চাহিবা মাত্র উহার বাহককে ফেরত দিতে হবে। আমি এটার আসলে প্রকৃত ওনার না। আমার বিজনেসটা বড় করার জন্য একজন আমাকে সহায়তা করছেন এবং তাকে আমাকে ফেরত দিতে হবে, এই মেন্টালিটিটা আমার মধ্যে অবশ্যই থাকা উচিত।
আমাদের বিজনেস ওনারদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে আমরা আসলে ফান্ডিং পেলে কি করি, একটা গাড়ি কিনে ফেলি, একটা লাক্সারিয়াস গাড়ি কিনি, নিজের যে সকল নিডস আছে এগুলো ফুলফিল করার চেষ্টা করি। এটা আসলে কমপ্লিটলি রং। ইনভেস্টমেন্ট আপনার যে পারপাজে আপনি নিয়েছেন অনলি ওই পারপাজে আপনার ব্যয় করা উচিত। আর এটা ডেফিনেটলি ভাই যেরকমটা বললেন যে আসলে আমাদেরকে আগে শিখে কিভাবে আমি এটা ম্যানেজ করব, শুধুমাত্র ইনভেস্টমেন্ট ম্যানেজ না, আপনার বিজনেসটা ক্যালকুলেটিভ হইতে হবে। নতুবা আপনি আসলে আমরা অনেকেই মেবি মানে গত 4-5 দিন ট্যাক্স রিলেটেড কাজে যে পরিমাণে প্রেসারে ছিলাম, যখন বিজনেস ছোট ছিল তখন কিন্তু এই প্রেসার গুলো ছিল না। আমি মনে করি আপনাদেরও অনেকের মধ্যে নাই, বাট আপনি যখন একটু বড় হবেন তখন দেখবেন যে ভ্যাট ট্যাক্স এগুলো আপনাকে অনেক বেশি প্যারা দিবে। সো এই ক্যালকুলেশন গুলো আপনার করে তারপরে আমার মনে হয় যে ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। তাইলে আপনি আশা করি যে সবকিছু একসাথে সমন্বয় করতে পারবেন। ঠিক আছে, তো সামনে আরো কথা হবে ইনশাল্লাহ। ফাইজ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে ইনভেস্টমেন্ট পাওয়ার পরে আসলে আমরা অনেক সময় নিজেদের ওই টাকার যে একটা অনেক টাকা পেয়ে গেছি, অ্যাকাউন্টে অনেক টাকা আছে, কি করবো এই টাকা, তো এই টাকা দিয়ে একটা গাড়ি কিনে ফেলি, টাকা তো ব্যবসা করে দেওয়াই যাবে। সো ওই দেওয়ার সময় আর নেওয়ার সময় একটা জিনিস হয় না, সেটা হচ্ছে ডকুমেন্ট। আমরা কেউ বলছে ভাই আমার তো এই ব্যবসাটা এরকম আছে, আপনি টাকা দিয়ে দেন, সেও দেখতেছে আল্লাহ লাভ হচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন তার ব্যবসাটা যদি ফল্ট করে মানে বাই এনি চান্স, তখন তো তাকে ধরতে পারবে শুধুমাত্র ডকুমেন্ট দিয়ে। এবং বেশিরভাগ দেখা যায় দেখবেন যে যারা ইনভেস্টর হয় তাদের একটা ভাই ইনভেস্ট করছিলাম, টাকা পয়সা তো পাই নাই বা টাকা দেয় নাই, ঘুরাচ্ছে, তো কি করতে পারি, লিগ্যাল অ্যাকশনের জায়গা থাকে না। আর আপনি যে তাকে ধরবেন সেটার কি এভিডেন্স রেখেছেন। তো এই ডকুমেন্টেশনের বিষয়ে আসলে যারা ইনভেস্টর হতে চায় বা ইনভেস্টমেন্ট বিজনেসে করতে চায় আর যারা নিতে চায়, দুজনের সেফটির জন্য এই ডকুমেন্টেশনটাকে আমরা আসলে কিভাবে করতে পারি বা কিভাবে করলে ভালো হবে? রাসূলের সুন্নাহ আসলে ডকুমেন্ট করে রাখা, লিখে রাখা, যে আমরা যখন কোনো লেনদেন করছি সেটা লিখে রাখাও একটা সুন্নাহ। সো সেটা তো অবশ্যই ফলো করবো। আচ্ছা, ডকুমেন্টেশন আমরা বিনিয়োগটা যখন শুরু করেছিলাম, শুরুতে একজন লিগ্যাল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েছিলাম। সো উনি বলেছিলেন যে আমি যদি একটা সাদা কাগজেও লিখে রাখি যে এত 1 লাখ টাকা দিলাম এবং দুইজন ওখানে স্বাক্ষর করলাম, এটাও কিন্তু মাঝে মাঝে কোর্টে প্রেজেন্টেবল, ডিপেন্ডিং অন মানে সিচুয়েশন। এখানে মানে সই এবং এভরিথিং এগুলো যদি ঠিক থাকে। আর যদি আরো প্রপার ওয়েতে যেতে চাই তাহলে অবশ্যই লিগ্যাল কাগজে করা, এবং এখানে কি কোন পারপাজে নেওয়া হয়েছে। আমি যদি আমাদের শরিয়া কনসালটেন্টস তাদের পার্সপেক্টিভ থেকে বলি যে এখানে কি টাকাটা কোনো একটা প্রজেক্টে নেওয়া হলো, নাকি কোনো একটা ফুল ব্যবসাতে দেওয়া হলো, নাকি কোনো একটা পণ্যের বিপরীতে দেওয়া হলো, হয়তো বাকিতে বিক্রয় হয়েছে, সবকিছুর ডকুমেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা পর্যায়ে পয়েন্ট থেকে ডকুমেন্টেশন অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যা আপনার যখন ফাইন্যান্সিংটা প্রয়োজন হবে, আপনি যখন কারো কাছ থেকে ভবিষ্যতে ফাইন্যান্সিং নিতে যাবেন, তখন কিন্তু সেই কোম্পানি সেটা মানে ব্যাংক হতে পারে বা কোনো একজন পার্সন হতে পারে বা আমাদের মতন প্ল্যাটফর্ম হতে পারে, তারা কিন্তু দেখতে চায় যে আপনার ডকুমেন্টেশনটা কি ছিল, আপনি যে বিজনেস করেছেন, মানে নট জাস্ট অন্যর টাকা নেওয়ার ডকুমেন্টেশন, আপনার বিজনেসের ডকুমেন্টেশনটা, যে আমার এই প্রত্যেক মাসে কতটুকু প্রফিট হয়েছে, সেলস হয়েছে, এক্সপেন্স হয়েছে, এই ডকুমেন্টেশন গুলো সবগুলাই মানে মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট যখন আপনি কারোর কাছ থেকে ইনভেস্টমেন্ট নিতে চান। হয়তো ফ্যামিলি মেম্বারের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে সমস্যা হবে না, বাট বড় পরিসরে ইনস্টিটিউশনের পর্যায়ে যেতে গেলে, যখন আপনার আসলেই বিজনেস ব্যবসাটা অনেক বড় করা লাগবে, তখন এটা খুবই জরুরি। আমি একটু অ্যাড করি, ডকুমেন্টেশন তো লেনদেনের সময় অবশ্যই করব। আমরা যারা ইনভেস্ট করি, আমরা আসলে চেহারা দেখে ইনভেস্ট করি, তো দেখি যে ভাই খুব ভালো ব্যবসা করতেছে, প্রতি মাসে খুব ভালো প্রফিট দিচ্ছে, আমি ইনভেস্ট করতেছি। আপনি সমস্ত ডকুমেন্টেশন করলেন, এরপরও যদি আমি টাকা মেরে দিই, আপনার অবস্থা কি হবে? আপনি তো উকিলের পিছে দৌড়াতে, আদালত পিছে দৌড়ে দৌড়াতে জীবন শেষ। ডকুমেন্টেশন তো করবোই, তার আগে যে ইম্পর্টেন্ট জিনিসটা, আপনি যেখানে ইনভেস্ট করবেন সেটা, এই ভাই যেটা বললো, আগের ডকুমেন্টেশন গুলো দেখা। আমি একটু যারা উদ্যোক্তা আছেন, আমি আপনাদের কাছে 2টা কোশ্চেন করতে চাই, প্লিজ একটু সারা দিবেন হাত তুলে। আপনারা যারা ব্যবসা করছেন, প্রপারলি ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেন কারা কারা? আপনাদের অফিস মানে প্রতিষ্ঠানের ব্যাংকিং চ্যানেলে, মানে আপনি প্রতিষ্ঠানের কার কার ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটু হাত তুলবেন ভাই। দেখেন অবস্থা, ভাই রাগ করেন না,
আপনি এখন মনে করেন আপনার ব্যবসা প্রতিদিন খুব ভালো হচ্ছে, 1-2 লাখ টাকা প্রতি মাসে সেল করতেছেন, 5-10 লাখের সেলস করতেছেন। এরপর যখন আপনি আবেদন করবেন বিনিয়োগের কাছে, ভাই আমার তো প্রতি মাসে 10 লক্ষ টাকা সেলস হয়, আমাকে বিনিয়োগ দেন, সে আপনার মুখের কথা বিশ্বাস করবে? আপনাকে জিজ্ঞেস করবো আপনার সেলস যে করেন ডকুমেন্টেশন কোথায়, প্রমাণ কি? আপনি টালি খাতা নিয়ে আসতেছেন ম্যানুয়াল খাতায়, এটা কোনো প্রপার ডকুমেন্টেশন না, এটা আপনার জন্য ঠিক আছে, বাট প্রুফ কি? আমার কথা বুঝতে পেরেছেন? আপনার ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য ব্যাংকটা দরকার, 1। 2, আপনি যে আমাকে ইনভেস্ট করার জন্য যে লেনদেনটা করবেন, ওই যে ডকুমেন্টেশন করলেন না, আপনার সাথে আপনার ব্যাংক থেকে যখন আমার ব্যাংকে টাকা আসবে, এইটা একটা লিগ্যাল ডকুমেন্টেশন। ওই 300 টাকার স্ট্যাম্প কাজে আসবে না। আপনি এটা দেখাইতে চান আদালতকে, স্যার এই যে আমি এই অ্যাকাউন্ট থেকে তাকে আমি এই টাকাটা দিয়েছিলাম, ফেরত দিচ্ছে না, আপনার কেস চলবে। আমি বুঝাতে পেরেছি? এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হলো, আমরা ব্যবসা করতেছি, আমার যে বাই সেলস যে তথ্যগুলো প্রপারলি আমরা সংরক্ষণ করি না। আপনার মাঝে মাঝে ফেসবুক পোস্ট দেন, আলহামদুলিল্লাহ আজ এই মাসে 2 লক্ষ টাকা সেল হয়েছে, এটা কোনো কিছু না ভাই, এটা আপনার ব্যবসাটিকে খুব বেশি অগ্রগতি করবে না। প্রপারলি আমি যখন জিজ্ঞেস করি আপনার ব্যবসা কয় বছর হয়েছে, 3 বছর, তাহলে প্রথম বছরের প্রথম মাসে কত টাকা প্রফিট করেছিলেন, দ্বিতীয় বছর প্রথম মাসে কত প্রফিট করেছিলেন, আর রানিং বছরের প্রথম মাসে কত প্রফিট করছেন, এই তথ্যগুলো কে কে দিতে পারবেন? এটা হাত তুলতে পারবেন উপরে যারা আছেন? মানে আমরা কতটা উদাসীন এই তথ্যগুলো সংরক্ষণ করার জন্য। আমি অনুরোধ করব আজকে থেকে গিয়ে আপনার এই বিষয়ে সচেতন হবেন। ইনভেস্টমেন্ট ভবিষ্যতে নেন বা না নেন, আপনার ভবিষ্যতে ট্যাক্স থেকে শুরু করে যে কোনো বিষয়ে প্রচুর কাজে দিবে এই তথ্যগুলো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আরিফ ভাই এবং সাইদুল আলম ভাই আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আপনার যখন বিজনেসটাকে আসলে অ্যাসেসমেন্ট করা হবে যে আপনার বিজনেসটা আসলেই কত বড়, সেই অ্যাসেসমেন্টটা করার প্রুফটা দিতেই হবে কিন্তু আপনার ওই ব্যাংকিং চ্যানেলের ট্রানজ্যাকশন দিয়ে। আপনি যদি বলেন আমার ব্যবসাটা হচ্ছে 1 কোটি টাকার সমপরিমাণ বড়, তাহলে সেটার প্রুভেন কি? সেটার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ লাস্ট 1 ইয়ারে আপনি আসলে কত টাকা ট্রানজ্যাকশন করেছেন আপনার ওই অ্যাকাউন্টের মাধ্যমে সেটা। এবং এই ট্রানজ্যাকশন যত বেশি থাকে তত কিন্তু আপনি বিভিন্ন ফ্যাসিলিটিসও কিন্তু বেশি পাবেন। যে কোনো ইনভেস্টরের কাছে গেলে আপনি সেই স্টেটমেন্ট দেখাতে পারবেন যে দেখেন এখানে আমার 20 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়, সো আমার ব্যবসা ভালো। এবং যখন সে এই ট্রানজ্যাকশনটা দেখবে তার কাছে মনে হবে যে না, ওর কাছে তো ইনাফ টাকা থাকেই, রোলিং এ টাকা থাকেই, সো ওকে আমি ইনভেস্টমেন্ট করতে পারি, ও আমাকে টাকা অন্তত প্রফিট না পেলেও আমি আমার মূলধনটা খুঁজে পাবো। এবং আমার কাছে মনে হয় যে সব ইনভেস্টরদের এইটাই থাকে যে আমার মূলধনটা থাকলে চলবে, প্রফিট না দাও। সো এইখান থেকে মানে আমরা আমাদের যে যারা এই প্যানেলে আছি ডিসকাস করতেছি, আমরা সবাই ইনভেস্টমেন্টের সাথে আইদার ইনভেস্টর অথবা ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেস করতেছি, সবাই জানি। সো আপনাদের ব্যবসাটা বড় করতে হলে কিন্তু অবভিয়াসলি আপনাদেরকে ইনভেস্টমেন্ট নিতে হবে। অ্যান্ড আমি অনেককেই জানি যে যারা অলমোস্ট ইনভেস্টমেন্ট নিচ্ছে, তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসলে এই ইনভেস্টমেন্ট যে নিচ্ছেন, এই নেওয়াটাকে প্রপার চ্যানেলে নেন এবং সেটা যাতে শরিয়া গাইডলাইন মেনে হয়। এবং আপনি আমি যদি আসলে শরিয়া না মানি, অন্য কেউ শরিয়া মানবে না। সো আপনারা আমার আসলে প্রপার ডকুমেন্টেশনে আসতে হবে এবং সেটা শরিয়া গাইডলাইনে হইতে হবে। তা আপনাদের থেকেও আমরা বেশ কিছু কোয়েশ্চেন নিব, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। আমাদের ভলেন্টিয়ার যারা আছে তাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের অডিয়েন্স এর কাছে মাইক্রোফোন দেওয়ার জন্য। আমরা আপনাদের থেকে 3-4টা কোয়েশ্চেন নিব প্লিজ। আমাদের ভলেন্টিয়ারে যেতে যেতে আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা আমি যদি বলি যে ধরেন আমি কোনো ইনভেস্টর থেকে ফান্ড পেয়েছি, তো এই ফান্ডটা যে আমি পেয়েছি, এই ফান্ডটাকে আসলে আমি এখন কিভাবে ইউটিলাইজ করতে পারি? যে এই ফান্ডটাকে আমি আমার ব্যাংকে আসছে, এরপর এটা ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, কতগুলো প্রোডাক্ট আমি কিনলাম, সেইটার ডকুমেন্টগুলো আমি কিভাবে রাখবো, এবং আবার যে আমি প্রফিট দিব ওই প্রফিটের হিসাবটা আসলে কিভাবে করা উচিত। মানে এই যে সিস্টেমটা, আপনারা তো মানে ফান্ডিং, বড় বড় ফান্ডিং নিয়েছেন, আপনারা কিভাবে এই জিনিসটা হিসাব করেন? আপনি তো বলতেছেন যে টালি খাতায় করতে মানা করতেছেন, তো তাহলে আসলে তাদেরকে কোন পলিসিটা ফলো করা উচিত বা কিভাবে তারা করতে পারে? আমি একটু বলি, তারপর ভাইকে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত হচ্ছে ফান্ড পাওয়ার পর কোথায় ব্যবহার করব সেটা ফান্ড পাওয়ার পরে না, ফান্ড নেওয়ার আগে চিন্তা করতে হবে। অর্থাৎ আমি যে পারপাসে ফান্ডটা নিতে চাই তাকে নিশ্চিত হতে হবে আমি কোন পারপাসে, কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা নেব। এরপরে যে পারপাসে আমি নিব, আমাকে প্রথম মাইন্ডসেট যে এই পারপাসের বাইরে আমি ফান্ডটাকে ব্যবহার করব না। ভাই একটু আগে বললেন, আমি অনেককেই দেখছি আমরা ফান্ড পাওয়ার পর সুন্দর একটা বাইক কিনে ফেলছি, কিংবা আমার প্রয়োজনের অফিসের ডেকোরেশনটা ভালো নাই, গর্জিয়াস ডেকোরেশন করছি, ফান্ড যেটা পেয়েছি 50% আগেই শেষ, এরপর পরিশোধ করতে যে হিমশিম খেয়ে যাচ্ছে। এর প্রথম কাজ, মানে আপনি ফান্ড নেওয়ার আগে নিশ্চিত হবেন যে আমি কি জন্য ফান্ডটা দরকার, 1। 2, যদি মূল ব্যবসায়ী ফান্ড নেন,
অর্থাৎ আপনার ব্যবসা যদি অনেক থাকে, যেমন আমার ব্যবসাটা হচ্ছে সুন্দরবনের মধু প্রজেক্ট আবার আলাদা, লিচু ফুলের প্রজেক্ট আলাদা, সরিষার আলাদা। আমি প্রজেক্ট ওয়াইজ ইনভেস্টমেন্ট নেই, যদি সুন্দরবনের জন্য নেই এটা অনলি ফর সুন্দরবনের জন্যই ব্যবহার করা হয়। আবার যদি ওভারঅল নিয়ে থাকি তাহলে যে কোনো মধুর জন্য কিনে থাকি। আপনার ব্যবসা ধরন অনুযায়ী মূল ব্যবসা থেকে অর্থাৎ মূল ব্যবসার জন্য নিতে পারেন, অথবা হিসাবে সহজীকরণের জন্য আপনি প্রজেক্ট ওয়াইজ নিতে পারেন। যেটাই নেন না কেন এবং প্রপারলি ওই পারপাসটা ফিল করার জন্য ইনভেস্টমেন্ট ব্যবহার করলে ইনশাল্লাহ মিস হবে না। আমি ভাইকে একটু অ্যাড করার জন্য অনুরোধ করবো। আচ্ছা, বিষয় হচ্ছে আপনার মনের মধ্যে যদি এরকম কোয়েশ্চেন আসে যে ইনভেস্টমেন্ট পাইছি এখন কি করব, আমার মনে হয় যে আপনার ইনভেস্টমেন্ট নেওয়াই উচিত না। আসলে প্রথমত আপনাকে ক্লিয়ার করতে হবে যে আমি কোন পারপাজে নিব। ভাই যেমনটা বললেন এটা খুবই বেসিক একটা কোয়েশ্চেন যে আমি কোন পারপাজে নিব। এবং ইসলামে কিন্তু কয়েক ক্যাটাগরি ইনভেস্টমেন্ট আছে। আমরা জানি যে মুদারাবা, মুশারাকা এবং মুরাবাহা। তো আপনি কোন ক্যাটাগরিতে নিতে চাচ্ছেন, এটা এই তিনটা বেসিক নীতিমালা আগে বুঝতে হবে। এরপরে দেশীয় কিছু নিয়ম কানুন আছে, আপনার ব্যবসার কিছু নিয়ম কানুন আছে। আপনি কি খণ্ডকালীন চাচ্ছেন নাকি পার্মানেন্টলি তাকে আসলে একটা ইকুইটি দিতে চাচ্ছেন, এগুলো আপনাকে আসলে আগে ফিগার আউট করতে হবে। আপনার যদি মালামাল কেনার প্রয়োজন হয়, যেমন আমরা গত বছর হালাল ইনভেস্টমেন্ট ওনাদের থেকে অলমোস্ট 1 কোটি টাকা নিয়েছে। তো এইটা নেওয়ার প্রসেসটা কি ছিল, ওনারা আমাদের ব্যবসার সাথে কোনোভাবে ইনক্লুডেড না, ব্যবসায় কি হচ্ছে না হচ্ছে ওনারা কিছুই জানবেন না, শুধুমাত্র ওনারা হচ্ছে আমাদের কিছু মালামাল কিনে দিবেন। তো এটা হচ্ছে মুরাবাহা ভিত্তিক। ওই মালামালের প্রেক্ষিতে আমরা ওনাদেরকে প্রফিট দিব, একটা ফিক্সড অ্যামাউন্ট প্রফিট, যেটা ইসলামে বৈধ। সো আপনাকে আগে ফিগার আউট করতে হবে যে আমার কি জন্য প্রয়োজন এবং আমি কোন ক্যাটাগরিতে এই ব্যক্তিকে আমার বিজনেসের মধ্যে ঢুকাবো বা এই প্রতিষ্ঠান থেকে আমি কিভাবে ইনভেস্টমেন্টটা নিব। ঠিক আছে, আই থিংক আমরা ক্লিয়ার করতে পারছি বিষয়টা। ডিসাইড করা আমি কি ইকুইটি ইনভেস্টমেন্ট নিব, মানে ইকুইটি ইনভেস্টমেন্ট বলতে আমার ব্যবসায় পার্টনার নাকি মানে সাইলেন্ট পার্টনার হোক, অ্যাক্টিভ পার্টনার হোক, এইভাবে নিব। আমি কি শেয়ার বেচে দিব ব্যবসার, নাকি বাকিতে নিচ্ছি, বা যেটা বলে ডেপ্ট ইনভেস্টমেন্ট বলে, মানে ভাইয়া যে এক্সাম্পলটা দিলেন মুরাবাহা বেসিক্যালি একটা ডেপ্ট ইনভেস্টমেন্ট। সো এই পার্থক্যটা অনেক মানে ব্যবসায়ীর করাটা এটা একদম শুরুতেই তার করতে হবে ইনভেস্টমেন্ট নেওয়ার আগেই। কারণ একবার ইনভেস্টমেন্ট নিয়ে পরে যদি এটা নিয়ে ঝামেলা হয় তখন আসলে অনেক হ্যাসেল সবার জন্য, যে টাকা দিয়েছে এবং যে টাকা নিয়েছে সবার জন্য। এই লাস্ট পয়েন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যখনই কোনো একটা ইনভেস্টমেন্ট নিতে যাবেন এটা আগে ডিসাইড করতে হবে যে বাকিতে নিচ্ছি নাকি আমি ইকুইটি নিচ্ছি। আমি একটা বলে দিতে পারি, প্রিন্সিপাল বলে দিতে পারি যে কখন বাকিতে নেওয়া উচিত। আমি যেটা আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি যে যখন আমার এমন জায়গায় আমি ইনভেস্ট করছি যেখানে আমি ফিক্সড অ্যাসেট প্রয়োজন হচ্ছে, যেই জায়গাটা থেকে হয়তো আমার নেক্সট 1 বছরে সেরকম মানে ডিরেক্ট ক্যাশ আসবে না, বাট আমার ব্যবসার আস্তে আস্তে বড় হবে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং এই ব্র্যান্ড ভ্যালুটা আমাকে পরবর্তীতে আরো বেটার করতে পারবে, সেই ক্ষেত্রে ইকুইটি ইনভেস্টমেন্ট নেওয়া উচিত। আর যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আমার একটা এক্সট্রা অর্ডার আছে, আমি সার্ভ করতে পারছি না, বাট আমি জানি যে এই অর্ডারটা সার্ভ করলে হয়তো আমি পেমেন্টটা পেয়ে যাবো। একজন ভাইয়া বলছিলেন যে উনি 1 মাসের বাকিতে মধু দিয়েছিলেন, দেন টাকাটা পেয়ে গিয়েছিলেন 7 দিনের মধ্যে, এরপরে পেমেন্ট করেছেন। এরকম সিচুয়েশন যেগুলো থাকে যে ক্যাশ রোল হবে, সেই ক্যাশটা প্রফিট জেনারেট করবে, সেই সব কেসে ডেট ইনভেস্টমেন্টে যাওয়া যেতে পারে। এটা খুবই হাই লেভেল একটা ধারণা দিলাম, বাট এখানে আরো অনেক ডিসকাশনের পয়েন্টস থাকে, সেগুলো হয়তো পরবর্তীতে করা যেতে পারে। ধন্যবাদ। আমরা আমাদের অডিয়েন্স থেকে মাত্র 2-1টা প্রশ্ন নিতে পারবো, সময় খুবই কম। কেউ প্রশ্ন করবেন এই ডিসকাশন প্লিজ? আসসালামু আলাইকুম, আমি প্রতিশ্রুতি থেকে মোহাম্মদ কবির সুমন। আমার এটা জানতে চাওয়া ছিল, একটু আগে স্যার বলছিল যে প্রপার ব্যাংকিং চ্যানেলের যে লেনদেনের ব্যাপারটা, এই বিষয়ে আমাদের যারা এখানে উদ্যোক্তা আছে, ছোট উদ্যোক্তা আছে, তাদের ভিতরে একটা ভীতি কাজ করে অনেক সময়, যেটা আমরা অনেকেই জানি দেশের আইনগত আয়কর দেওয়ার ব্যাপারে। এই চ্যানেলগুলো, ছোট প্রতিষ্ঠানগুলো যখন আয়কর চ্যানেল দিয়ে লেনদেন করবে, এটা কতটুকু তাদের জন্য সহজ হবে, কতটুকু পরিমাপ পর্যন্ত তারা সহজে লেনদেন করতে পারবে, এটা তাদেরকে পরবর্তীতে কোনো সহজ পদ্ধতি কি হবে এটা জানতে চাওয়া ছিল। কারণ অনেকেই মনে করে যে আমি আমার ব্যাংকিং প্রতিষ্ঠানের চ্যানেলে লেনদেন করব, এটা একসময় মনে হয় আমার জন্য দ্রুতভাবে আয়করের জায়গায় চলে আসবে, আমাকে আয়কর রিটার্ন করতে হবে, দাখিল করতে হবে, ভ্যাট ট্যাক্সের জায়গায় চলে আসবে। এখানে একটু আপনারা সহজ করলে, আমাদেরকে একটু সাজেশন দিলে মনে হয় আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ আপনাদেরকে। যেহেতু বিষয়টার মধ্য দিয়ে যাচ্ছি আর কি, এজন্য আমি নিলাম মাইকটা।
ব্যাপারটা হচ্ছে যে এটা খুবই সেন্সিটিভ একটা কোয়েশ্চেন, এটা রিয়েল অ্যান্সারটা আসলে বলাটা উচিত হবে না এখানে। হ্যাঁ, আপনাকে উচিত হবে যেটা, সেটা হচ্ছে একজন এক্সপার্টের সাথে কনসাল্ট করা। আপনার যদি কোনো লয়ার বন্ধু থাকে আপনি তার সাথে কনসাল্ট করলে এটা সবচেয়ে বেটার হবে। বাট আমরা যেটা পরামর্শ দিতে পারি যে আপনার ইনকাম গুলোকে হাইড না করা, কিভাবে ট্যাক্সটা রিবেট করা যায় এই ব্যাপারে আপনি উকিলের সাথে যদি কথা বলেন উনি আপনাকে হেল্প করবে। বাট আপনি যদি এখন একটা ব্যাংকিং চ্যানেলে লেনদেন না করে আরেকটা চ্যানেলে করেন, হাইড করার চেষ্টা করেন, সো এটা হইতে পারে আপনি যখন বড় হবেন তখন আপনি একটা বড় ধরনের সমস্যার মধ্যে ফেস করবেন। এবং ব্যবসা করতে গেলে আমি যেটা মনে করি আসলে এগুলাই বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম, ভ্যাট ট্যাক্স, এগুলাই সবচেয়ে বড় প্রবলেম আসলে। কারণ আমি গত কয়েকদিন ধরে লয়ারের সাথে কথা বলতেছি, যেমন আমাদের স্যালারি গুলো আমরা আগে ব্যাংকিং চ্যানেলে দিতাম না, তো স্যালারি গুলো ব্যাংকিং চ্যানেলে না দিলে, অফিস ভাড়া যদি ব্যাংকিং চ্যানেলে আমরা না দেই, সো আপনার কমিশনার যিনি আমার ট্যাক্স ফাইলটা অ্যাসেসমেন্ট করবেন উনি এগুলা ডিজেলাও করতে পারে, এটা ওনার ইচ্ছা, মন চাইছে আমি এটা মানবো না, কি করবেন, কিছু করার নাই। তখন আপনাকে আবার একটু হ্যাসেলের মধ্যে পড়তে হবে। এখন যেহেতু বাংলাদেশ, এগুলো আমরা হ্যাসেলে যাওয়ার আগে হয়তো কিছু টাকা পয়সা দিয়ে লেনদেন করে ফেলি। আপনি যদি স্ট্রিক্ট থাকেন যে না আমি রাইট 100%, তাহলে টাকা দিবেন না, আপনি আপিল করবেন, কয়েকটা স্টেপ আছে, আপনি কোর্টে যাবেন, ঠিক আছে, 2 টাকাও তোমার দিব না, তুমি যাও ইয়ে করো, আমার একটা ভ্যালিড ছিল, সো আমি শেষ পর্যন্ত তোমাকে দেখবো। আপনি যদি ভ্যালিড হন সো আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভুল করা যাবে না, এক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স লয়ারের সাথে কনসাল্ট করা বেটার। আই থিঙ্ক কয়েক হাজার টাকা খরচ করলে। আরেকটা ব্যাপার আমি বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র উকিলের উপর ছেড়ে দিবেন না। আমরা যেমন বিজনেস শিখি না, বিজনেসের ক্যালকুলেশন শেখাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনি বিজনেস পরে শেখেন, আগে হিসাব নিকাশ শিখে আসেন, না হলে যে টাকাগুলো আর্ন করতেছেন এটা খোয়াইতে হইতে পারে। ভয় পাওয়ার কিছু নাই, এগুলোর মধ্য দিয়ে সকল বিজনেসম্যানরা যায়, এবং যাইতে যাইতে আপনিও শিখে যাবেন কোন দিক দিয়ে কি করতে হবে, ঠিক আছে। আয়া যদি কিছু বলেন। প্রথমত হচ্ছে ট্যাক্স নিয়ে যারা ভয় পাচ্ছেন, আমি একটু বলি যে ট্যাক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। মানে আমাদের একটা ধারণা হচ্ছে মানে আমি যত ইনকাম করব ট্যাক্স বেশি বেশি আসবে, এরকম কিছু না। আপনারা সরকারকে যে পরিমাণ ট্যাক্স দিবেন মানে আপনার প্রপার ওয়েতে, তার চেয়ে বেশি আপনি অন্যান্য পারপাসে খরচ ইতোমধ্যেই করেন। তাই ফেসবুকে বুস্ট আপনি যত টাকা খরচ করেন তার 100 ভাগের 1 ভাগ হয়তো আপনার ট্যাক্স আসবে। এবং আমি আমার একটা অভিজ্ঞতা শেষ করি, প্রথম যখন ট্যাক্স ইনভেস্ট করতে যাই, আমার প্রথমবার আমার ট্যাক্স দেখি আমার ব্যাংকিং লেনদেনের সাথে প্রায় 1 লাখের মতো আসতো। আমি তো ভয় পেয়ে গেছি, 1 লাখ টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে আমার। পরে যখন আমি কনসালটেন্ট তার সাথে আলোচনা করলাম, তিনি প্রত্যেকটা ওয়েতে ট্যাক্স রিবেটের কথা বললো, ভাই প্রত্যেক অপশন আছে, এটা একদম লিগেল ওয়েতে কমাইতে কমাইতে আমার মাত্র 18,000 এসে ঠেকছে। ভাই বছরে 18,000 টাকা খুব বেশি না, কিন্তু আপনি বছরে 1 লাখ টাকা খুব বেশি না। আমাদের ভাইরা 1 লাখ টাকা 1.5 লাখ টাকার স্পন্সর নিচ্ছে, আপনি বুস্টে কত টাকা খরচ করতেছেন। ট্যাক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, লেনদেনগুলো ব্যাংকিং চ্যানেলে করেন এবং হাইড করার কোনো দরকার নাই, কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আমি শুধু ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব, সেটা হলো ট্যাক্সের ক্ষেত্রে আপনারা প্রথমে একজন অভিজ্ঞ কনসালটেন্টের সাথে আলোচনা তো অবশ্যই করবেন, একটা রিটার্ন করে নেবেন। ব্যবসায়িক জীবনের শুরুতে একটা রিটার্ন করবেন, ভালো একজন লয়ারের সাথে পরামর্শ করে। এই রিটার্নটাতে ফার্স্ট রিটার্নে একটা বড় ফ্যাসিলিটিস পাবেন, অর্থাৎ আপনার কাছে কোনো সম্পদ নাই, কিন্তু লয়ার আপনার কাছ থেকে 5-10 হাজার টাকা নিয়ে একটা পরামর্শ দিবে, আপনাকে 60 লাখ 70 লাখ অথবা 1 কোটি টাকার একটা এসেট আপনাকে দেখিয়ে দিবে। আপনি কিন্তু ইনকাম করেননি, কিন্তু আপনার সরকার জানে আপনার কাছে 1 কোটি টাকা স্টার্টিং ক্যাপিটাল আছে, মানে আপনার কাছে 1 কোটি টাকা আগেই ছিল। দেন 1 কোটি টাকা পর্যন্ত যা আয় করলেন এটা থেকে কোনো ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে না। এটা হলো প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হলো, আমরা যে ব্যবসায়ীদের ক্ষেত্রে, বিক্রেতাদের ক্ষেত্রে যেটা আসে মূল্য সংযোজন কর, ঠিক আছে, এই মূল্য সংযোজন কর নিয়ে ভয় পাবেন না। এই ক্ষেত্রে আপনি যে সমস্ত প্রোডাক্ট, যারা উৎপাদনকারী তাদেরই শুধু টেনশন, যারা বিক্রয়কারী তাদের টেনশন নেই। ওদের হচ্ছে আপনার ট্রানজেকশনের উপর হয়তো ম্যাক্সিমাম 4% আপনি এটা করে নিতে পারেন। আর যারা উৎপাদনকারী তারা এটা ডিটেলস আলোচনা এখানে পসিবল না। আমাদের যারা এখানে উদ্যোক্তা, আমাদের এই কমে উদ্যোক্তার যারা এডমিন প্যানেল আছেন ওনাদের সাথে যোগাযোগ করবেন, প্রয়োজন আমরাও আপনাদেরকে গাইড দিব। আমি ব্যক্তিগতভাবে ট্যাক্স এবং ভেটের সাথে আজকে 14 বছরের আমার সম্পর্ক, আমার অভিজ্ঞতা থেকে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এগুলোতে ভয় পাওয়ার কিছু নাই, প্রপার ওয়েতে একদম ক্লিন লেনদেন করবেন, ব্যাংকিং চ্যানেলটাই আপনারা অলওয়েজ ফলো করবেন, এটার বিকল্প কিছু নেই। ধন্যবাদ। ভাইয়া, আমার হচ্ছে জানার বিষয় ছিল যে আমরা ইনভেস্টমেন্ট নিতে চাই, তো এই ক্ষেত্রে আমরা জানি যে একটা টার্ম আছে যে ইসলামিক বা শরিয়া ভিত্তিক একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে, আর একটা হচ্ছে সুদ ভিত্তিক ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। তো আমাদের হচ্ছে টার্মসটা কেমন হতে পারে আমরা যারা হালাল ইনভেস্টমেন্ট নিতে চাই, এই একটা বিষয়। এবং হচ্ছে যে ব্যবসায় আসলে লস থাকে লাভ থাকে,
কোনো সময় কনফিডেন্টলি বলা যায় না যে এটাতে আসলে লাভ হবে, কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে যে ইনভেস্টর থাকবে তাকে আমরা আসলে কি শর্ত দেব যে আমাদের যদি লস যায় সেই ক্ষেত্রে আমরা তাকে কি পরিমাণ বেনিফিট দিতে পারবো, আর যদি লাভ হয় সেই ক্ষেত্রে কি পরিমাণ বেনিফিট দেব, এটা একটু জানতে চাচ্ছি। আর এই সাথে আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ব্র্যান্ডিং বা মার্কেটিং এর ক্ষেত্রে এই প্রোডাকশনের কস্টের যে একটা অ্যামাউন্ট থাকে এবং হচ্ছে মার্কেটিং এর একটা কস্ট থাকে, এটার আসলে আনুপাতিক হারটা কেমন হওয়া যায়, যেটা আসলে ব্র্যান্ড হিসাবে দাঁড় করাতে বা হচ্ছে মার্কেটিং এর একটা বড় মানে অংশ জুড়ে থাকে। সো 100 টাকা যদি আমার পুঁজি থাকে, এর ভিতর থেকে হচ্ছে মার্কেটিং বাজেটে কিরকম অ্যামাউন্ট যেতে পারে, আর হচ্ছে প্রোডাকশনে বা আদারওয়াইজ আমার কেমন কস্ট হতে পারে, এই জিনিসটা আসলে বাজেটিংটা কেমন হতে পারে এটা একটু জানার ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমরা এখানে যত ব্যাংকিং জেনারেল কথা বললাম সবগুলো ইসলামিক ফাইন্যান্সের, মানে আপনারা কিন্তু সুদ ভিত্তিক কিছু ভাবিয়েন না। প্রথম কথা, মানে ব্যাংক মানেই সুদ, ব্যাপারটা এরকম না। বাংলাদেশে অনেক ব্যাংকিং আছে যারা ইসলামিক ব্যাংকিং করছে, এখন এটা শতভাগ ইসলামিক কিনা সেটা বিতর্ক আছে, আমরা সেদিকে না যাই। সুদ ভিত্তিক ব্যাংকগুলো ইসলামিক উইন্ডো চালু করছে, কিংবা সবই বাদ দেন, কারেন্ট অ্যাকাউন্ট করেন, সুদের কোনো বালাই নাই, ঠিক আছে। বাট চেষ্টা করবো আমরা ইসলামিক ব্যাংকিংটা করার জন্য। এক, ইনভেস্টমেন্ট অবশ্যই ইসলামিক ফাইন্যান্স অনুযায়ী, আমরা ইসলামিক যে মড আছে সে অনুযায়ী করব। প্রফিটের বিষয়টা হচ্ছে যে মড অনুযায়ী, অর্থাৎ যদি মুদারাবা পদ্ধতিতে যান সেক্ষেত্রে পার্সেন্টেজ উল্লেখ করে দিতে হবে যে লাভের কত পার্সেন্ট আপনি শেয়ার করবেন। আর যদি মুরাবাহা হয়, ভাই কিছু আগে বলেন, সেই ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট, অর্থাৎ আপনাকে সে পণ্য কিনে দিচ্ছে, আপনি তার কাছে পণ্য কিনে নিচ্ছেন, লাভ ক্লিয়ার। অর্থাৎ আপনার, আমি মধুর এক্সাম্পলটা আরেকবার দিই, আমার 1 মণ মধু কেনার প্রয়োজন, আমার টাকা নাই, ওই ভাই ইনভেস্ট করবে, সে 1 মণ মধু কিনবে, 100 টাকাতে কিনলো, দেন ওই মধুটা আমার কাছে বিক্রি করবে 110 টাকা দিয়ে, মানে আমি 110 টাকাতে মধুটা কিনেছি এবং 110 টাকা তাকে পরবর্তী পরিশোধ করব। আমি ব্যবসায় লাভ হোক লস হোক হোয়াট এভার, আমাকে 110 টাকা পরিশোধ করতেই হবে। এটা হচ্ছে মুরাবাহা। আরেকটা আছে মুশারাকা পদ্ধতিতে, সেই ক্ষেত্রে আপনি ইনভেস্টরের সাথে পার্টনারশিপে যাবেন, অর্থাৎ ইনভেস্টমেন্ট, তারও ইনভেস্টমেন্ট থাকবে, আপনারও থাকবে, তারও কিছু ব্যবসায় কন্ট্রিবিউশন থাকবে। আলোচনা করে ঠিক করে নিতে হবে পূর্বেই যে কে কত পার্সেন্ট প্রফিট নেবেন। আই রিপিট, পূর্বেই এটা নির্ধারণ করে নিতে হবে যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। আর মার্কেটিং এর বিষয়টা আমি আসলে খুব ভালো এক্সপার্ট বলতে পারবো না, যদি মমিন ভাই আছেন তিনি শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রথম কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার করি। ভাই মাঝখানে একবার বলেছিলেন যে আপনার যদি ব্র্যান্ডিং করার ইচ্ছা থাকে, অনেক ব্র্যান্ড অনেক বড় থাকে, তখন আপনি শেয়ার নিবেন, এরকম মনে হয় একটা কথা বলেছিলেন। আমি ওইটা একটু মানে তার সাথে ডিসএগ্রি করতেছি, এই সেন্সে যে আপনার প্রতিষ্ঠান যদি আসলেই বড় হয় তাইলে আপনি কাউকে ওর মধ্যে ঢুকাবেন না, আপনার ইকুইটি ডাইলুট করার কোনো দরকার নাই। আপনি মুরাবাহা সিস্টেমে যেটা আছে, অর্থাৎ মালামাল কেনার জন্য ভাই আপনি আমাকে মালামাল কিনে দেন, আমি আপনাকে 6 মাস পরে 1 বছর পরে এই মালামালের যে প্রফিট সহ মুনাফা সহ অন কাইন্ড অফ কিস্তির মতো করে বাকিতে কেনা বেচা এভাবে দিয়ে দিব। মানে আমরা মানে ধরেন আমাদের 10% শেয়ার হচ্ছে এখন অন্যদের কাছে আছে, এটা নিয়ে আমি মাঝে মাঝে আফসোস করি। কারণ 1000 কোটি টাকার একটা কোম্পানি হইলে বা 10,000 কোটি টাকার একটা কোম্পানি হইলে তখন কিন্তু মনে হবে আরে ওই সময় কত কম টাকায় শেয়ার সেল করে দিছে। লাইক ধরেন আপনি যদি ফেসবুকের আজকে 1% শেয়ারের মালিক হইতেন, বুঝছেন না, মার্ক জুকারবার্গকে আপনারা তো সবাই চিনেন, মার্ক জুকারবার্গ কিন্তু ফেসবুকের 100% শেয়ারের মালিক না, মেবি আপনার কত 20-22%, গতকালকেও $22 বিলিয়ন সেল করছে। সো ও কিন্তু কোনো আফসোস করে আরে যদি একটু কম ডাইলুট করতাম। আপনাদেরকে একটু পরামর্শ দিই আমি, অনেকেই হয়তো জানেন শার্ক ট্যাঙ্ক ইউএসএ একটা প্রোগ্রাম হয়, ইন্ডিয়াতে হয় শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, বাংলাদেশেও শুরু হয়েছিল, বাট এটা আপনি মজা পাবেন না বাংলাদেশেরটাই আর কি। হ্যাঁ, মজা পাবেন হচ্ছে ইউএসএরটাতে এবং ইন্ডিয়ারটাতেও ভালো মজা পাবেন। এবং আমার বিজনেস শেখার ক্ষেত্রে এটা আমাকে অনেক হেল্প করছে। 20টা বই পড়ে আপনি যতটা না শিখবেন, আপনি এই প্রোগ্রামগুলো দেখলে তার চেয়ে বেশি শিখতে পারবেন এবং বিভিন্ন ধরনের বিজনেস সম্পর্কে আইডিয়া হবে, বিভিন্ন বিজনেস টার্মিনোলজি আপনি শিখতে পারবেন, ঠিক আছে। আর সেকেন্ড যে কোশ্চেনটা ছিল এটা আসলে মার্কেটিং রিলেটেড কোশ্চেন। তো আজকের আমাদের টপিকের মধ্যে এখানে অনেক কোচ আছেন, ওনারা এগুলো ভালো বলতে পারবেন, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি এক্ষেত্রে আপনার আসলে যেহেতু ফেসবুক বেসড বিজনেস করি আমরা, আমাদের আসলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এটা 15 to 20 মধ্যে রাখা উচিত। হ্যাঁ, এবং আমাদের রিটার্নিং কাস্টমার বৃদ্ধি করা উচিত, বারবার খরচ না করে রিটার্নিং কাস্টমার বৃদ্ধি করা উচিত। যদি 30 to 35% রিটার্নিং কাস্টমার থাকে তাহলে মনে করবেন যে না আপনার বিজনেস রাইট ওয়েতে আগাচ্ছে। সাইদুল ভাই যদি লাস্ট কিছু বলতেন এটাতে।
আমি এখানে বললে আমার বেশি সাংঘর্ষিক কথাবার্তা হয়ে যায় নাকি, বাট আমার পার্সোনাল প্রিন্সিপাল বা আমার লার্নিংস যেটা, সেটা হচ্ছে যে শুরুতে মানে ওই শেয়ার সেলের ব্যাপারটা যেটা ভাইয়া বললেন, যে অনেক সময় এটা হয় যে শুরুতে যদি ওই শেয়ারটা সেল করে আমি যদি বড় না হই, মানে ওই টাকাটা না পাই, তাহলে হয়তো আমি ওই মানে আমার 1 লাখ টাকার ব্যবসাটাকে আমি 10 লাখে নিতেই পারতাম না। আবার ওই আমার 10 লাখ টাকার ব্যবসাটাকে আমি 10 কোটিতে নিতেই পারতাম না, যদি আমি শুরুতে ওই কম ভ্যালুতে ডাইলুট না করতাম। তো শুরুতে ওইটা কেন হয়? কারণ শুরুতে তো আপনি প্রুভেন না, এই জন্য আপনার ভ্যালুটা কম থাকে। সো এবং যারা ওই টাকাটা শুরুতে দিচ্ছে তাদের তো একটা রিস্ক থাকে। সো এখানে অনেক নেগোসিয়েশনেরও ব্যাপার থাকে। বাট যাই হোক, এখন ফাইনাল যে ক্লোজিং পয়েন্টটা বলতে চাই, যে ওই মুরাবাহা বা মুদারাবা যেই পয়েন্টস গুলো আসলো, যে কোনটা প্রফিট শেয়ারিং, কোনটা ডেট ফাইন্যান্সিং, সেগুলো আসলে শরিয়া অ্যাডভাইজারদের কাছ থেকে জেনে নেওয়াটা বেস্ট, যে কিভাবে ডিসাইড করা হবে। সো জাস্ট লাস্ট একটা পয়েন্টে শেয়ার করতে, আমি আসার আগে একজন মুফতির একটা পোস্ট দেখছিলাম, উনি ওখানে একটা পোস্টটা শেয়ার করেছেন যে আরব যুগেও যখন ব্যবসায়ীরা ট্রাভেল করতেন, ওনারা সাথে একজন শরিয়া অ্যাডভাইজার নিয়ে ঘুরতেন। সো সেই যুগেও তারা নিজের মানে এত নলেজেবল হয়েও তারা কিন্তু ব্যবসায়িক ডিসিশনে শরিয়া অ্যাডভাইজারের কাছে শরণাপন্ন হতেন। সো এইসব ডিসকাশনসে অলওয়েজ এটাই আমাদের সাজেশন থাকে। আপনারা চাইলে আমরা শুধুমাত্র এই ইনভেস্টমেন্ট, কখন ফান্ডিং নিতে হবে এবং কিভাবে নেওয়া যায় সেই প্রসেসগুলো নিয়ে আমরা কিন্তু চাইলে একটা সিঙ্গেল সেশন করতে পারি, এটা আমাদের প্রোগ্রামের পরে। যদি আপনাদের কোনো মতামত থাকে বা এই বিষয়টা জানতে চান, অবশ্যই আপনি গ্রুপে আমাদের পোস্ট করবেন, জানাবেন। আর ইনশাল্লাহ এখানে যারা আছে এই ব্যক্তি সহকারে আমাদের ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আছে এই এক্সপার্ট, এবং যারা ইনভেস্টমেন্ট নিয়ে তাদের বিজনেসকে অনেক বড় করেছে, তাদেরকেও আমরা ওই সেশনের মধ্যে নিয়ে আসবো, এবং আমরা একটা ডে লং চাইলে প্রোগ্রাম করতেই পারি। যেহেতু নেক্সট ঈদ আছে, অনেকেরই ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে, যার কারণে কিন্তু আমরা এই প্যানেলটা করেছি। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল এইটা, যে অনেকেই ঈদের ক্যাম্পেইন করবেন এবং টাকা প্রয়োজন বিজনেসটা গ্রো করার জন্য। সো কিভাবে করে আপনাদেরকে বেনিফিটেড করতে পারি, তো এই প্ল্যান থেকে আসলে আমাদের এই প্যানেলটা করা। এখন আপনারা কে কে চান যে এরকম একটা মোটামুটি ডে লং সেশন হোক ইনভেস্টমেন্টের উপরে? আপনারা সবাই চান? খুব কম চাচ্ছে হচ্ছে কি, তাদের ব্যবসাটা আসলে বড় করার সুযোগ কি কম, নাকি বড় করতে চান না? ওকে, আমরা সবাই জেনে রাখা প্রয়োজন। হ্যাঁ, এটা খুবই একটা ভ্যালুয়েবল টপিক, এবং এটা যদি আপনি এখনই জেনে যান, আপনি লাইফে অনেক কম ভুল করবেন। আমার কাছে মনে হয়েছে যে আমার 5 বছর পরে এসে আমি অনেক লাইফে ভুল করছি, ভুল ডিসিশন নিছি। যে ওই যে ভাইয়া যেটা বললো, যে ইকুইটি ছাড়া বা হচ্ছে যে না এখন ইনভেস্টমেন্টটা নিলে হয়তো আমার ওই বিজনেসটাকে আরেকটু গ্রো করতে পারতাম। সো যদি এটা আপনি বিজনেসের স্টার্টিং এ যদি এই জ্ঞানগুলো জেনে যান, যে কখন ইকুইটি শেয়ার করতে হবে, কখন ওই ডেবিট শেয়ার করতে হবে, আমার মনে হয় যে আপনারা আপনাদের ব্যবসা গ্রো করার সময় এই ডিসিশনগুলো মানে এই নলেজগুলো খুবই কাজে দিবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই ডিসকাশন শোনার জন্য, এবং আমরা ইনশাআল্লাহ নেক্সটে ডে লং সেশন করব ইনভেস্টমেন্টের জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের এই চমৎকার প্যানেল ডিসকাশনে যারা অংশগ্রহণ করেছেন। আমি বিনীত অনুরোধ করব আমাদের প্যানেল ডিসকাশনে যারা আলোচকবৃন্দ রয়েছেন তারা মঞ্চে অবস্থান করবেন। মোহাইমিনুল ইসলাম ভাইকে বিনীত অনুরোধ করব আমাদের আলোচকবৃন্দদেরকে নিয়ে মঞ্চে অবস্থান করার জন্য। আমাদের আজকের এই কওমি উদ্যোক্তা সম্মেলন 2025-এর পক্ষ থেকে তাদের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হবে। সম্মাননা স্মারক প্রদান করবেন কওমি উদ্যোক্তার ফাউন্ডার জনাব রুকন রাইয়ান। এই মুহূর্তে আমাদের আজকের প্যানেল ডিসকাশনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সম্মাননা স্মারক প্রদান করবেন কওমি উদ্যোক্তার ফাউন্ডার জনাব রুকন রাইয়ান এবং কো ফাউন্ডার জনাব মুমিনুল ইসলাম। প্যানেল ডিসকাশনে এতক্ষণ আপনারা যাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলেন, আমরা সম্মানিত অতিথিদেরকে হাতে ক্রেস্ট তুলে দিচ্ছি। আমাদের প্যানেল ডিসকাশনে যারা ছিলেন তারা হচ্ছেন মিস্টার সাইদুল ইসলাম, কো ফাউন্ডার অ্যান্ড সিইও বিনিয়োগ, এবং মিস্টার মিনহাজউদ্দিন, সিইও আবাবিল সোপ অ্যান্ড কসমেটিক্স, এবং মিস্টার ফয়েজ আল মোহাইমিন, ফাউন্ডার অ্যান্ড সিইও বিলিভার সাইন। আমাদের অতিথিবৃন্দকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং কওমি উদ্যোক্তার কো ফাউন্ডার হাফিজ মুমিনুল ইসলাম আমাদের সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন।